শুরু করছি রূপকথা। লিখনীতে নিশাত রিনা। পর্ব সংখ্যা 11। আমার ইচ্ছা কথাটা বলে চারপাশে থাকা সবাইকে ছোট্ট হাসি দিয়ে বিদায় জানায়। শিমুকে সাথে নিয়ে ধীরে ধীরে করিডোর পেরিয়ে চলে যায়। উষান স্থবির হয়ে তাকিয়ে থাকে রূপকথার পেছন পানে। বুকের ভেতরটা হঠাৎই শূন্য হয়ে যায়, যেন পুরো ট্যুরের রংটাই মিলিয়ে গেল এক মুহূর্তে। তার ভেতর অস্থিরতা জমে ওঠে। ও না গেলে আমার যাওয়ার মানেই বা কি? আমি তো যাচ্ছি ওর জন্যই। উষ্ণের ভ্রু কুঁচকে আসে, দম বন্ধ হয়ে আসে, কিন্তু কিছু বলতে না পেরে শুধু তাকিয়ে থাকে, যতক্ষণ না রূপকথা তার দৃষ্টির আড়ালে হারিয়ে যায়। পাশে বসে থাকা কাবিরও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপকথা চলে যাওয়ার পথে। তার চোখে মুখে কৌতূহল, সংশয়। সে নিচু গলায় নিজেকেই যেন প্রশ্ন করে, আসলে রূপকথা যাচ্ছে না? পরতলার আড্ডায় মুহূর্তে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। রূপকথার শিমু ভার্সিটির গেট পেরিয়ে রাস্তা ধরে হাঁটছে। শিমু মুখে অস্থিরতা স্পষ্ট। সে তো কিছুতেই মানতে পারছে না রূপকথা সেই ট্যুরে না যাওয়ার কথা। শিমু ছটফট করে বলে ওঠে, রূপকথা, তুই কেন এমন মিথ্যা কথা বললি? তুই তো যাচ্ছিস, তাহলে না যাওয়ার কথা বললি কেন? রূপকথা মুখে কোনো ভ্রুক্ষেপ না এনে ব্যাগের টপ ঠিক করতে থাকে ব্যাগের স্টাফ ঠিক করতে থাকে। শুধু হালকা এক চিলতে রহস্যময় হাসি খেলে যায় তার ঠোঁটে। ঠিক তখনই সামনেই মৃন্ময়ীকে দেখা গেল। গাঢ় নীল সালোয়ারে স্নিগ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মৃন্ময়ীকে দেখে রূপকথার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। রূপকথা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন আপু? শরীর কেমন? মৃন্ময়ী মিষ্টি হেসে জবাব দিল, ভালো আছি, তোমরা কেমন আছো? তারপর একটু দ্বিধা নিয়ে প্রশ্ন ছুড়ে দিল, তোমরা ট্যুরে যাবে না? রূপকথা হালকা হেসে উত্তর দিল, যাবো ইনশাল্লাহ। রূপকথা আবার মৃন্ময়ীকে জিজ্ঞাসা করে, আপু, আপনি যাচ্ছেন তো? মৃন্ময়ী এক মুহূর্ত চুপ থেকে বলল, আসলে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার দুই ফ্রেন্ড আমাকে ছাড়া যাবে না, তাই ভাবছি যাই। রূপকথা দুহাত জোর করে খুশি হাসি দিয়ে বলল, কেন যাবেন না আপু? আমরা সবাই একসাথে গেলে অনেক মজা হবে। মৃন্ময়ী চুপচাপ তাকিয়ে থাকে রূপকথার দিকে। তার চোখে বিস্ময় আর প্রশান্তি একসাথে জমে ওঠে। মনে মনে ভাবে, মেয়েরা কি আশ্চর্য সহজ। জানে আমি উষান ভাইকে ভালোবাসি, তবু তার চোখে কোনো রাগ নেই, নেই হিংসা, বরং আছে আমার অনুভূতির প্রতি এক অদ্ভুত সম্মান। হঠাৎ মমতার হাসি দিয়ে মৃন্ময় হাত বাড়িয়ে রূপকথার মাথায় স্নেহর পরশ রেখে বলে, ইনশাল্লাহ যাব। তারপর মৃন্ময়ী ব্যস্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকিয়ে বলে, আচ্ছা তাহলে আসি, একটু লাইব্রেরি যেতে হবে। রূপকথা মিষ্টি হেসে বিদায় জানায়। শিমু রূপকথা দুজনে তাকিয়ে দেখে মৃন্ময় চলে যাওয়া। মৃন্ময় সরে যেতে শিমু আর নিজেকে আটকাতে পারে না। হেসে ফুঁসতে ফুঁসতে বলে, তুই যখন যাচ্ছিসই তাহলে ভাইজানকে মিথ্যা বললি কেন? রূপকথা এবার পা থামায়, মুখ ঘুরিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বলে, রূপকথা তো ট্যুরে যাচ্ছে না শিমু। ট্যুরের টাকা দেওয়ার সময় কি কোথাও রূপকথার নাম লেখা ছিল? যার নাম লেখা ছিল সেই যাবে। এই বলে ব্যাগটা ঠিক করে হালকা ভঙ্গিতে সামনে হাঁটা শুরু করে রূপকথা। শিমু হাঁ করে দাঁড়িয়ে থাকে জায়গাটাতেই। তার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে কথাগুলো, কিন্তু টাকা তো রূপকথা আমাকেই দিয়ে দিয়েছিল, তাহলে রূপকথা না গিয়েই বা কে যাবে? শিমু কনফিউজড হয়ে ভ্রু কুঁচকে চেয়ে থাকি রূপকথার দিকে। আর রূপকথা তখনও নিজের রহস্যময় হাসি নিয়ে হেঁটে চলে যায় রোদের আলোয় ভেসে থাকা রাস্তার দিকে। সকালটা অদ্ভুত রকম সুন্দর। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে। হালকা শিশির ভেজা বাতাসে কেমন এক শিহরণ। সামনের পথ যেন ডেকে চলেছে দূর অভিযানে। ডিপার্টমেন্টের সামনে ভিড় জমেছে ছাত্রছাত্রীদের। তিনটা বাস একসাথে দাঁড়িয়ে, যেন তর সইছে না রওনা দেওয়ার। চারপাশে হইচই, কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ একে অপরকে ডাকছে, আবার কেউ ছবি তুলতে ব্যস্ত। উষান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে নির্দেশনা দিচ্ছে। আশেপাশে মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটার স্টাইলের উপর সব মেয়েরা ফিদা। উষান পরেছে একটা সেম ফিট অফ হোয়াইটের চিনো প্যান্ট, যেটা একেবারে তার উচ্চতা আর শরীরের গঠনকে এলিগ্যান্ট করে তুলেছে। তার সাথে গায়ে ডার্ক ব্লু সলিড শার্ট, হাতা গুটানো, বুকের কাছে খোলা বোতাম, ভেতরে বেসিক সাদা টি শার্ট, যেটা একটা কুল লেকার লুক এনে দিয়েছে। পায়ে ব্রাউন ফ্লার শু, যা তার ক্যাজুয়াল অথচ স্টাইলিশ লুককে আরো স্মার্ট করে তুলেছে।
হাতে একটা ব্রাউন লেদার স্টপ ঘড়ি, যেটা তার পরিপূর্ণ স্টাইল সেন্সের পরিচয় দিচ্ছে। চোখে একটা স্টাইলিশ অ্যাপ্টোরিয়ার সানগ্লাস, আর চুল সুন্দর করে ফেড কাটা স্টাইলে সেট করা, যেন একেবারে রাফ অ্যান্ড চার্মিং লুক। তার সাথে একটা ব্ল্যাক লেদার ব্যাকপ্যাক, আর হালকা পারফিউমের সুবাস চারপাশে ছড়িয়ে পড়ছে, যা যে কোনো মেয়ের মুহূর্তে তার দিকে টেনে নিয়ে নেয়। তার হাঁটা, কথা বলার ভঙ্গি, আর ঠোঁটের কোণে লুকানো রাগী অথচ কোমল হাসি, সব মিলিয়ে উষান যেন একেবারে ড্রিম বয় হয়ে উঠেছে। উষান মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, হাতে মাইক নেই, কিন্তু কণ্ঠস্বরে নেতৃত্বের কঠোরতা। সবাই দ্রুত বাসে ওঠো, কারো জিনিসপত্র মিস হলে পরে দায় দেবে না, পরে দায় নেবে না, সিট ধরে বসে যাও। চোখে মুখে স্পষ্ট অখুশি, রাতভর ঘুম হয়নি তার। বারবার শুধু একটাই প্রশ্ন, রূপকথাকে কেন যাবে না? আর প্রতিবারই একই উত্তর, রূপকথা যাবে না। উষানের মনে হচ্ছে এই ট্যুরের কোনো মানেই নেই যদি রূপকথা না যায়। তবে দায়িত্ব তার কাঁধে, তাই যেতে বাধ্য। এক এক করে সবাই বাসে উঠছে। উষান উঠে ভেতরে চেক করতে গিয়ে খেয়াল করে শিমু এখনো আসেনি। বিরক্ত হয়ে ফোন দেয় বোনকে, কিন্তু শিমু ফোন ধরে না। সময় ফুরিয়ে আসছে, বাস ছাড়ার মুহূর্ত। উষান নামতে যাচ্ছিল ঠিক তখনই বাসের দরজায় গিয়ে হেসে হেসে ঢুকে পড়লো শিমু। তার ঠিক পেছনেই রূপকথা। মুহূর্তের চারপাশে গুঞ্জন। উষান সবস্থিত হয়ে তাকিয়ে থাকে, চোখে অবিশ্বাস। বাকিরাও কম অবাক হয়নি। মিলি একদম প্রথমেই বলে উঠল, রূপকথা, তুমি না বলেছিলে যাবে না? রূপকথা ঠোঁটে খেলানো রহস্যময় হাসি নিয়ে উত্তর দিল, বলেছিলাম বুঝি, কিন্তু আমার তো মনে হয় আমি বলেছিলাম রূপকথা যাবে না, কিন্তু রুহানি তালুকদার যাবে। যাবে না এটা তো বলিনি। সবাই রূপকথার হেয়ালি করে বলা কথা বুঝতে পারে না। কাবির ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, মানে কি? রূপকথা হালকা ভঙ্গিতে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বলল, ট্যুরের টাকা জমা দেওয়ার সময় তো রূপকথা লেখা হয়নি, লেখা হয়েছিল রুহানি। এবার সবাই হেয়ালি কথার আসল মানে বুঝলো। হৃদয় হেসে মাথা নেড়ে বলল, তুমি পারো বটে। রূপকথা কিছু না বলে শুধু মিষ্টি একটা হাসি উপহার দিল। উষান ততক্ষণে ভেতরে ভেতরে ছটফট করছে, চোখে কেবল ক্লান্তি আর অজানা কষ্ট। সে ভাবছে, কেন এমন করে মেয়েটা? বারবার এমন ভাবে খেলা করে তার সাথে। তাকে কষ্ট দেওয়ার জন্যই কি কি শান্তি পায় তাকে কষ্ট দিয়ে, তাকে অশান্তিতে রেখে? উষানের ভাবনার মাঝে রূপকথা কণ্ঠ ভেসে এলো ঠাট্টার সুর, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি আমাদের ভেতরে যেতে দেবেন? উষান চমকে উঠে পাশ কাটলো। রূপকথার শিমু সোজা ভেতরে ঢুকে গিয়ে সিটে বসে পড়ল। তাদের পাশের সিটে বসলো কাবির আর উষান। ঠিক সামনের সিটে জায়গা নিল নিবিড় আর হৃদয়। রূপকথাদের সামনের সারিতে মিলি আর বিধি। আর পেছনের সিটে বসলো মৃন্ময়ী ও তার বান্ধবী। রূপকথার পেছন ফিরে তাকিয়ে মিষ্টি হেসে অভিবাদন জানালো মৃন্ময়ীকে। মৃন্ময়ী ঠোঁটেও ফুটে উঠল শান্ত এক হাসি। চালকের হর্ন বাজতে বাস দুলে দুলে সামনে এগোতে শুরু করলো। গন্তব্য নীল আকাশ, সোনালি বালুকা আর সমুদ্রের ডাক, কক্সবাজার। উষান জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন। তার মনের ভিতর অদ্ভুত এক আলোড়ন জমে ওঠে। রূপকথা এসেই গেল, এখন আর খারাপ লাগছে না তার। এতক্ষণ কেমন গুমোটো একটা অনুভূতি জমেছিল মনে, কিন্তু এখন সেটা কেটে গেছে রূপকথার উপস্থিতিতে। উষান রূপকথার দিকে তাকায়। রূপকথা বাসে সবার সাথে কথা বলায় ব্যস্ত, মাঝে মাঝে হাসছে সে আবার। রূপকথার এই হাসি উষানের জন্য মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তৃপ্তিদায়ক। তিনটা বাস একসাথে চলতে শুরু করেছে। জানালা দিয়ে হাওয়া এসে সবাইকে মাতিয়ে দিচ্ছে। হইচই, গান আর আড্ডার মাঝে হঠাৎই যেন রূপকথার শিমু বাস সেটা ধীরে ধীরে থেমে গেল রাস্তার একপাশে। শিমু বিস্মিত হয়ে রূপকথার দিকে তাকায়। এই রে রূপু, বাস এখানে থামলো কেন? রূপকথা ঠোঁটে রহস্যময়ী হাসি এনে বলে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। শিমু কপালে ভাঁজ ফেলে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, কি সারপ্রাইজ? রূপকথা মৃদু হেসে জানালার দিকে ইশারা করে, সামনে তাকা। শিমু তাকাতে চোখ বড় বড় হয়ে যায়। সামনে হেঁটে আসছে শিশির। গাঢ় নেভি ব্লু জিন্স, সাদা শার্টের হাতা গোটানো, উপরে হালকা কালো জ্যাকেট, চোখে রোদ চশমা, একেবারে ড্যাশিং লুক। রোদের আলোয় তার ফিগারটা আরো বেশি প্রখর লাগছে। রূপকথা মজা করে হেসে জবাব দেয়। শিমু অবাক হয়ে বলে উঠল, উনি এখানে কেন? রূপকথা মজা করে হেসে জবাব দেয়, ভাই যেন আমাদের সাথে যাচ্ছে কক্সবাজার।
শিমু সিটে হেলান দিয়ে বিরস গলায় বলে, গেল আমার কক্সবাজার ট্যুর। এখন আমার ট্যুর হবে ধমকময়। এর মধ্যে শিশির বাসে উঠে আসে। উষান এগিয়ে গিয়ে তাকে সিট দেখিয়ে দেয়, কিন্তু বসার আগে শিশির সোজা রূপকথাদের সিটের দিকে এগিয়ে আসে। রূপকথার দিকে তাকিয়ে শিশির হালকা হেসে বলে, ঠিক আছিস তো? রূপকথাও হাসি মুখে জবাব দেয়, পুরো পারফেক্ট আছি। শিশির হাসে শুধু, তারপর শিমুর দিকে তাকিয়ে বলে, তোর কি খবর? শিমু জোর করে হাসি ফোটায় মুখে। পুরাই জম্পেশ, ফাটাফাটি। এখন তো মনে হচ্ছে আমি আরো বেশি ভালো হয়ে গেলাম। ভালো চোটে আমার চোখে পানি চলে আসলো একেবারে। শিশির বিরক্ত হয়ে বলে, থাম, হয়েছে হয়েছে, এত কথা কিভাবে বলিস তুই? আল্লাহ মালুম। মুখে বিরক্তি নিয়ে কথাগুলো বললে শিশির। শিশিরের অগোচরে মুখ ভেঙচি কাটে শিমু। মুখে শিশিরের বিরক্তি, কিন্তু সানগ্লাসের আড়াল থেকে তার দৃষ্টি আসলে নিবদ্ধ ছিল তার শিমুল ফুলের দিকে, যা শিমু বুঝতেই পারল না। এরপর শিশির হাতে থাকা কয়েকটা প্যাকেট, চকলেট, চিপস, ঝাল চাটনি আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বলল, দুজনে মিলে খাস। বলে সে নিজের সিটে গিয়ে বসে পড়ল। চারপাশে আরো হাসি ঠাট্টা পরিবেশ ফিরল, কিন্তু শিমুর মুখে এখনো অবাকতার ছাপ। রূপকথা শুধু মুচকি হেসে তাকিয়ে রইল তার প্রাণের বান্ধবীর দিকে। বাসটা আবার হালকা ঝাঁকা দিয়ে চলতে শুরু করলো। জানালার বাইরে রাস্তার দুপাশে সবুজ গাছপালা চোখে লাগছে, ভেতরে চলছে হইচই, গান, হাসাহাসি। কিন্তু শিমুর চোখে একেবারে স্থির, তার দৃষ্টি কটমট করে ঘুরে এসেছে রূপকথার দিকে। শিমু ঠোঁট কামড়ে রাগী গলায় বলে উঠল, শিশির ভাই যাচ্ছে, এটা আমাকে আগে বলিসনি কেন রে? রূপকথা যেন এই রাগী অভিমানী স্বরটা জন্যই অপেক্ষা করছিল। মুখ চেপে দুষ্টু হাসি দিয়ে ফিসফিস করে বলল, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি কেন? সারপ্রাইজড হসনি? শিমু গাল ফুলিয়ে মুখটা একেবারে ভোঁতা করে ফেলল। চোখ উল্টে রাগ অভিমান মিশ্রিত স্বরে বলে উঠল, আর সারপ্রাইজ? আমি তো এখন পর্যন্ত শকেই আছি। পুক ধুকপুক করছে, থামতেই চাইছে না। রূপকথা হেসে লুটোপুটি খেতে লাগলো। তার হাসির রোল ছড়িয়ে পড়লো চারপাশে। পাশে বসা কয়েকজন কৌতূহলী হয়ে তাকালো। শিমু এক চোখে রূপকথার দিকে তাকিয়ে বলল, এই হাসছিস কেন? আমার টেনশন, ভয়, দম বন্ধ হয়ে আসা সবই তোর কাছে মজা নাকি? রূপকথা এবার হাত বাড়িয়ে শিমুর হাতটা টিপে ধরে হেসেই বলল, এটা ভয় না রে, এটা তো অন্যরকম একটা ধকধক, যাকে বলে ফিলিংস। শিমু চমকে গিয়ে মুহূর্তের মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। রূপকথা আবারও খিলখিল করে হাসতে লাগলো। বাসের ভেতর তখন গানের তালে দুলছে সবাই, কিন্তু শিমুর বুকের ভেতর বাজছে এক অদ্ভুত সুর। শিশিরকে নিয়ে আতঙ্ক, ভয়, আবার লুকানো একটা অস্বীকার করা যায় না এমন অনুভূতি। বাসের ভেতরটা তখন যেন ছোটখাটো উৎসবের মেলা। একদল ফিসফিস করে গল্প করছে, কেউ খুনসুটি করছে, কেউ আবার জোরে জোরে হাসছে। কয়েকজন গলায় গিটার ঝুলিয়ে গান ধরেছে। সবাই হাততালি দিয়ে সুর মেলাচ্ছে, আনন্দের ঢেউ যেন গায়ে গায়ে লেগে যাচ্ছে। রূপকথাও সবার সাথে তাল মিলিয়ে হাসছে, হাততালি দিচ্ছে, আবার কখনো গুনগুন করে সুরের সাথে। তার মুখে চেনা মিষ্টি হাসি, যেটা আশেপাশে অন্ধকার মনকেও আলোকিত করে দেয়। জানালার পাশে বসে তার চুল বাতাসে উড়ছে, চোখে এক অদ্ভুত আলো, যেন আনন্দের ভরা রূপকথায় সেই সহজ সরল পৃথিবী। উষান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, মনে হয় যেন সময় থেমে গেছে শুধু তার হাসির দেখার জন্য। সে বুঝতে পারে না কেন এই কিন্তু এই মেয়েটার দিকে তাকালে তার ক্লান্তি মিলিয়ে যায়। মনে হয় শত জনম ধরে দেখলেও তৃষ্ণা মিটবে না। এ এক অদ্ভুত টান, যে টান থেকে সে নিজেকে সরাতে পারে না। উষানের ঠোঁটেও মুগ্ধতার হাসি ফুটে ওঠে, কিন্তু সেটা গোপন, কেবল তার চোখের ভাষাতেই ধরা পড়ে। হঠাৎ নিবিড় চেঁচিয়ে ওঠে, উষান, এবার তোর পালা, তুই একটা গান ধর, আমরা শুনবো। এক মুহূর্তের জন্য বাস স্তব্ধ হয়ে যায়। সবাই তাকিয়ে থাকে উষানের দিকে, সবার চোখে উৎসুক দৃষ্টি। উষান মুখে কোনো দ্বিধা রাখে না, বরং ঠোঁটে আরো এক গভীর হাসি টেনে নেয়। সামনে থাকা এক জুনিয়র থেকে গিটার নিজের কাছে নেয়, কিছুক্ষণ এলোমেলো সুর তোলে গিটার, তারপর ধীরে ধীরে গেয়ে ওঠে, উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আসে ফিরে চলে যায়। উড়ু উড়ু স্বপ্নের এক রাজকন্যে ডাকে যেন ইশারায়। উষানের গানে সবাই উষানের গানের সাথে সবাই তাল মিলায়। রূপকথা উষানের দিকে তাকায়, উষান রূপকথার চোখে চোখ রেখে গেয়ে ওঠে,
কি আবেশে তাকে বারে বারে দেখি, তবু যেন মোটেও মেটে না তৃষ্ণা। সে যে পথ চলে, বুকে ঝড় তোলে, জেগে ওঠে ঘুমানো আশা। উড়ু উড়ু স্বপনে এক রাজকন্যে আসে ফিরে চলে যায়, উড়ু উড়ু স্বপনে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়। শুধু চেয়ে চেয়ে দেখি, লিখে মনে মনে রূপকথা রূপকথা। গানের মধ্যে নিজের নাম শুনে রূপকথা আবারও তাকায় ঈশানের দিকে। গানের লাইনটা শুনে কেন যেন মনে হলো শহরের নবপুত্র তাকে গানের মধ্যে ডাকছে। গানের প্রতিটি সুর, তাল, পতঙ্গি কেবল তার জন্য। তার গলার স্বর ভরাট, মায়াময়, এমন যেন প্রতিটি শব্দ বুকের গভীর থেকে উঠে আসছে। গানের প্রতিটি লাইন, প্রতিটি সুর যেন কারো উদ্দেশ্যে লেখা, শুধু তারই লীলাবালির জন্য। রূপকথা হয়তো সেটা বোঝে, হয়তো বোঝে না, কিন্তু উষানের চোখের দৃষ্টি গানের সাথে সাথে শুধু তার দিকেই নিবদ্ধ। সবার হাততালি, উল্লাস, হাসির ভিড়েও একটা আলাদা আবহাওয়া ছড়িয়ে পড়ে। বাসটা যেন মুহূর্তের জন্য সমুদ্র তীর পেরিয়ে অন্য এক জগতে ভেসে যায়, যেখানে শুধু উষান আর তার লীলাবালি। সবাই যখন হাসি ঠাট্টায় মেতে আছে, তখন মৃন্ময়ের চোখ অদ্ভুত নীরবতায় ডুবে যায়। চারপাশের শব্দ তার কাছে ঝাপসা হয়ে আসে। সে স্পষ্টই বোঝে উষানের কণ্ঠে ভেসে আসা গানের প্রতিটি লাইন, প্রতিটি সুর যেন শুধু রূপকথার জন্য লেখা। সেখানে আর কারোর জন্য এক চিলতে জায়গাও নেই। মৃন্ময়ের বুকের ভেতর কেমন টনটন করে ওঠে, এক দৃশ্যে শূন্যতা তাকে ঘিরে ধরে। ঠোঁটে অচেতন ভঙ্গিতে ভেসে ওঠে এক দীর্ঘশ্বাস। সে নিঃশব্দে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে, যেন চারপাশের পৃথিবীকে দেখতে না হয়। কিন্তু দমিয়ে রাখা আবেগ কখনো পুরোপুরি লুকানো যায় না। চোখের কোণ ভিজে ওঠে, গড়িয়ে নামে এক ফোঁটা অশ্রু। সেই অশ্রুর ভেতরে মিশে থাকে ব্যথার অমোঘ স্বীকারোক্তি। এটা হয়তো ভালোবাসা না পাওয়ার অশ্রু, হয়তো নিজের জায়গা হারানোর বেদনা, অথবা হয়তো অদৃশ্য স্বপ্নভঙ্গের নীরব কান্না। বাসটা সরে চলেছে কক্সবাজারের দিকে। রোদের আলো মাঝে মাঝে জানালা দিয়ে ঢুকে যাচ্ছে। বাতাস ঠান্ডা এবং সামান্য ঘোর গাছপালা, মাঠ আর পাহাড়ের গন্ধ মিশে যাচ্ছে। প্রায় দুপুরের দিকে পৌঁছায় একটি হাইওয়ের রেস্ট হাউস, ইরিশ হিল হাইওয়ে রেস্টারওয়ান্ট কুমালিয়া, যেটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা অংশে একটি পরিচিত স্টপেজ। বাস থামতে সবাই উঠে নামতে শুরু করে। কেউ ব্যাগ ঝোলায়, কেউ গরম গরম চাপা লাগানো খাবারের দৃষ্টিতে মুখ লাল করে। রূপকথা আর শিমু একসাথে নামছে, দেহ একটুখানি ক্লান্তি, কিন্তু মন ভরা উত্তেজনায়। ইরিশ হিল এর গেস্ট হাউসটা বড়, ছাদের নিচে কাঠের টেবিল ও বেঞ্চ, চারপাশে গাছ, একটা সুন্দর ছায়া রেস্টিং এরিয়া আছে, যেখানে গরম রোদ থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। উষান কাবের নিবিড় হৃদয় মিলিবিথি নেমেছে। সবাই দোকানের সামনে একটা বিশ্রাম করবার জায়গা ঘোরাঘুরি করছে। খোলা আকাশ, জানালার কাঁচ খুলে দেওয়া, হাওয়া দূরে দূরে প্রবেশ করে রোদ আর শীতলতার মিশ্রণ। তাদের সামনে রেস্ট হাউসের কাউন্টার, যেখানে স্যুপ, ভাত, ভাজি, ডাল, মুরগির বিরিয়ানি ইত্যাদি সাজিয়ে রাখা। গরম গরম রুটি আর সালাদ, ঠান্ডা লেবুর শরবত, সব মিলিয়ে দুপুরের খাবারের অপূর্ব আয়োজন। ওশান সবাইকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, চলো সবাই ভেতরে যাই, খাবার তৈরি আছে, আগে হাত মুখ ধুয়ে নি। ওশানের নির্দেশে বাকিরা ভেতরে ঢুকে পড়তে লাগলো। একে একে কাবির, নিবিড় হৃদয় মিলিবিথি আর রূপকথাও ভেতরে চলে গেল। কিন্তু শিমু, সে তখনও দাঁড়িয়ে মোবাইল উঁচিয়ে একটার পর একটা সেলফি তুলছে। হঠাৎ পেছন থেকে শিশির এসে তার মাথায় হালকা একটা বাড়ি দিয়ে বলল, সবাই ভেতরে চলে গেছে, আর তুই এখানে কি করছিস? ভেতরে চল, সবাই কি তোর জন্য বসে থাকবে নাকি? শিমু ঠোঁট ফুলে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিশির ইতিমধ্যে তার হাত ধরে ভেতরে টেনে নিচ্ছে। শিমু মুখ বাঁকিয়ে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে ভেতরে যেতে লাগলো। ভেতরে গিয়ে তারা এক টেবিল জড়ো হলো। উষান, কাবির, নিবেদিতা, মিলিবিথি, রূপকথা, শিমু আর শিশির। টেবিল বড়, প্লেটে সবাইকে গরম গরম চিকেন বিরিয়ানি পরিবেশন করা হলো। ঠিক তখনই উষান ওয়েটারের দিকে তাকিয়ে বলল, ওর জন্য বিফ বিরিয়ানি দিন। রূপকথা অবাক হয়ে তাকালো তার দিকে। আর আশ্চর্যের বিষয়, শিশিরও কিছু বলার আগে উষান খেয়াল করে নিয়েছে যে রূপকথা চিকেন খায় না।
শিশির মৃদু হেসে তাকিয়ে রইল। তার ঠোঁটে স্নিগ্ধ হাসি ছড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবল, অবশেষে আমার বোনের স্বপ্নটা পূরণ হতে চলেছে। রেস্টুরেন্টের ভেতরে সবাই একসাথে বসেছে লম্বা টেবিলে। টেবিল সাজানো ধোয়া ওঠা গরম বিরিয়ানি, সালাদ, পানির বোতল। চারপাশে ভিড়ভাট্টা হলেও এই টেবিলটা যেন আলাদা আবেশে ভরে আছে। সবাই নিজেদের প্লেটে খাবার তুলছে, কেউ গল্প করছে, কেউ হাসছে। এর মাঝে উষানের দৃষ্টি বারবার চলে যাচ্ছে রূপকথার দিকে। রূপকথা প্লেট সামনে নিতে একটু কষ্ট পাচ্ছিল। তখনই উষান আলতো করে তার প্লেটটা সোজা করে দিল। এবার খেতে সুবিধা হবে। একটা হালকা তবু যত্নমুখে সুরে বলল সে। এরপর রূপকথার খালি গ্লাস দেখে সে নিজের হাতে ঠান্ডা পানি ঢেলে রাখলো সামনে। রূপকথা অবাক হয়ে তাকিয়ে উষানের চোখ নামে শুধু হালকা একটা হাসি দিল। ওয়েটার খাবার পরিবেশন করছিল, কিন্তু উষান থেমে গিয়ে নিজের হাতে রূপকথার প্লেটে বিফ বিরিয়ানি তুলে দিল, একেবারে সুন্দর করে, যেন তার জন্য বিশেষ যত্নে সাজানো। কম নাকি একটু বেশি? প্রশ্নটা এতটাই সহজভাবে করলো যেন অনেকদিনের অভ্যাস। রূপকথা কিছু না বলে কেবল হাসলো, আর চারপাশে বসে সবাইও খেয়াল করলো এই খুনসুটি। কাবির মুখ টিপে হাসলো, আর শিশির মাথা নিচে করে মুচকি হাসে। আর এমন ভাব করে যেন কিছুই সে দেখেনি। এদিকে সব দৃশ্য শিমু চুপচাপ হাঁ করে দেখছিল, চোখে মুখে মজার অবাকের মিশেল। তার মুখের কোণে হাসি খেলে যায়। ঠিক তখনই পাশ থেকে শিশির হালকা করে তার মাথা ঘুরিয়ে দিয়ে বলে, ওদিকে হাঁ করে কি দেখছিস? নিজের খাবার খা, গাধি। শিমু একটু চমকে গিয়ে না খুলে প্লেটের দিকে তাকায়। মুহূর্তে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে তো এখন আর নিজের প্লেটে খাবার নেয়নি, অথচ প্লেটে সুন্দর করে বিরিয়ানি, সালাদ, আর একপাশে সাজানো রায়তার বাটি রাখা। এটা কে করলো? শিমু মনে মনে ভাবল। চারপাশে তাকে বোঝার চেষ্টা করে। তার ভাবনার মাঝে শিশির চুপচাপ তার প্লেটে একটা কাবাবের পিস তুলে দেয়। চোখ না তুলেই বলে, তোর ওই ছোট মাথায় বেশি কিছু ভাবিস না, চুপচাপ খেতে থাক। শিমু এবার কিছু না বলে প্লেট চামচ চালায়। তার ঠোঁটের কোনো মিষ্টি হাসি ফুটে ওঠে, কিন্তু সে সেটা কাউকে দেখায় না। এসব দৃশ্য উষানের চোখ এড়িয়ে যায়নি। সে আসলে শিমুর প্লেটে খাবার পরিবেশন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দেখে শিশির নিখুঁত যত্নে তার বোনের প্লেট সাজিয়ে দিচ্ছে। উষান খাবার তুলতে তুলতে থেমে যায়। তার প্রেমিক মন খুব সহজেই পড়তে পারে চোখের ভাষা, খেয়াল রাখতে পারে যত্নের সূক্ষ্ম ইঙ্গিত। খাওয়া শেষ হলে সবাই ধীরে ধীরে টেবিল ছেড়ে উঠে বাইরে আসে। দুপুরের রোদটা একটু নরম হয়ে গেছে, হালকা বাতাস বইছে। কেউ আশেপাশে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ ছোট দলে ভাগ হয়ে হাঁটছে রেস্টুরেন্টের সামনে গাছতলায়। মিলি আর বিথি সেলফি তুলতে ব্যস্ত। হৃদয় আর নেবিল চায়ের কাপ হাতে তর্ক করছে কে বেশি খেয়েছে সেটা নিয়ে। রূপকথার শিমু রেস্টুরেন্টের বাগানের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে। পাশে উষা নীরব দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। মাঝে মাঝে কাবির এসে সবাইকে মজা করে খোঁচা দেয়, হয়েছে আর দেখিস না ভাই, তোর চোখ ক্লান্ত হয়ে যাবে দেখতে দেখতে। উষান গম্ভীর গভীর কণ্ঠে ফিসফিসিয়ে বলে, যার একটুখানি উপস্থিতি আমার ক্লান্ত জীবনের সব বোঝা গলিয়ে দেয়, তাকে দেখে চোখ কখনোই ক্লান্ত হতে পারে না, বরং তার মুখশ্রীতে আমার দৃষ্টির বিশ্রাম, তার চোখের দুটোতেই আমার হৃদয়ের শান্তি, আর তার সান্নিধ্যই আমি খুঁজে পাই চিরন্তন প্রশান্তির আশ্রয়। কবির উষানকে খোঁচা দিয়ে বলে, বাব্বা, প্রেমে পড়ে তুই একেবারে কবি হয়ে গেছিস রে। উষান হাসে শুধু। কিছুক্ষণ পর উষান হাত ঘড়ির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে ওঠে, চলো, সময় হয়ে যাচ্ছে, সবাই বাসে উঠে পড়ো। কথা শুনেই দল বেঁধে সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে আবার বাসে উঠতে থাকে। কেউ জানালা দিয়ে হাত বাড়িয়ে হাওয়ার স্পর্শ নিতে ব্যস্ত, কেউ সিটে গিয়ে আবার আড্ডায় ছন্দে বসে পড়ে। উষান শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে এক এক করে সবাই উঠেছে কিনা তা খেয়াল করে। চোখ দুটো ঘুরে থামে রূপকথার উপর। সে সিটে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। এক অদ্ভুত প্রশান্তি নামে উষানের চোখে। সবাই উঠে পড়েছে, নিশ্চিত হলে উষান নিজেও উঠে যায় বাসে। ড্রাইভার ইঞ্জিন চালু করে, শব্দ ভেসে ওঠে চারপাশ। তারপর ধীরে ধীরে বাস গড়াতে শুরু করে আবারও গন্তব্যের পথে, কক্সবাজারের নীল আকাশ আর সমুদ্রের দিকে। পাহাড়ি রাস্তায় বাস এগিয়ে চলে। জানালার কাছে মুখ ঠেকিয়ে কেউ
চোখ বুজে নেয়। কেউ আবার গুনগুন করে গান ধরছে। সকালবেলা হাসি ঠাট্টা এবারও আছে, তবে তাতে মিশেছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। রূপকথা মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছে, মুখে মিষ্টি হাসি লেগেই আছে। আর সেই হাসির দিকে বারবার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে উষান। তার মনে হয় এই হাসি শতবার দেখলেও কখনো ক্লান্তি আসবে না। অবশেষে সন্ধ্যা নেমে এলো। শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠতে শুরু করলো, আর বাস ঢুকে পড়লো সমুদ্র শহর কক্সবাজারে। সময় তখন প্রায় সন্ধ্যা 6টা। দীর্ঘ ভ্রমণের অবসান ঘটতেই সবার মনে এক অদ্ভুত প্রশান্তি। হ্যাঁ, অবশেষে তারা পৌঁছে গেছে সেই সমুদ্রের কাছে, যাকে নিয়ে কতদিন ধরে স্বপ্ন বুনেছে। বাস থেকে নামতেই ঝাপটা হাওয়া এসে সবাইকে ভিজিয়ে দিল সমুদ্রের গন্ধে। ভেসে এলো ঢেউর নিরন্তর গর্জন। কারো চোখে তখনও ক্লান্তি, কারো চোখে উচ্ছ্বাস, কিন্তু সবার বুকেই ঢেউ খেলেছে একরাশ উত্তেজনা। দীর্ঘ যাত্রার পর শরীর ভার হয়ে এলো, মনে জমে থাকা রোমাঞ্চ ঘুম পাড়াতে পারছিল না কাউকে। হোটেলের বিশাল ফটকে ঢুকতে সবার চোখ আটকে গেল ঝকঝকে কাচে মোড়ানো ভবনের দিকে। সমুদ্রের একেবারে কাছে দাঁড়িয়ে থাকা এই হোটেলের ব্যালকনি থেকে নিচে তাকাতেই যেন সোজা ঢেউ এসে হাতছানি দেয়। লবিতে ঢুকতেই নরম সুবাস ছড়িয়ে পড়ল চারপাশে। চকচকে মার্বেল ফ্লোরে ঝুলে থাকা ঝাড়বাতির আলো সব চোখে পড়ল ঝিলমিল করে। রিসেপশনের কাঠের ডেস্কের পাশে দাঁড়িয়েছিল কয়েকজন অবর্থনকারী, গায়ে নীল সাদা ইউনিফর্ম। তারা হাসি মুখে অতিথিদের স্বাগত জানালো। রুমগুলোও যেন এক একটা স্বপ্নের মতো। প্রতিটি রুমে হালকা নীল সাদা রঙের সাজ। বড় বড় জানালা দিয়ে বাইরে তাকালে দূর সমুদ্র দেখা যায়। নরম পর্দার ফাঁক গলে বাতাস এসে ভেসে আনে ঢেউর শব্দ। বিছানাগুলো ঝকঝকে সাদা চাদরে মোড়া। পাশে কাঠের সাইড টেবিল, আর টেবিলে সাজানো ল্যাম্প যেন রাতে এক রকমের আবছা রোমান্টিক আবহাওয়া তৈরি করে। ক্লান্ত সবাইকে রুমের ভাগ করে দেওয়া হলো। এক রুমে উঠলো শিমু আর রূপকথা। তাদের রুমটা ছিল কর্নারের, যেখানে বারান্দা দিয়ে সমুদ্র দেখা যায় সবচেয়ে স্পষ্টভাবে। আরেক রুমে বিথি আর মিলি, অপর রুমে মৃন্ময়ী আর মৃন্ময়ের বান্ধবী। বাকিদের জন্য দুজন করে এক রুম। প্রত্যেকেই নিজের সঙ্গীকে পেয়ে স্বস্তির হাসি ফুটিয়ে তুলল। ছেলেদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হলো। এক রুমে উষান, কাবির আর শিশির। রূপকথাদের পাশের রুমটা উষানদের। তাদের রুমটা ছিল একটু বড়। সমুদ্রের দিকে মুখ করে রাখা বারান্দার বসলে রাতের চাঁদ আলোর ঢেউ দেখতে পাওয়া যায় স্পষ্ট। আরেক রুমে উঠল নিবিড় হৃদয়া, তাদের এক রুমমেট। বাকি ছেলেরা 3জন করে আলাদা রুমে ভাগ হয়ে গেল। সবাই রুমে ঢুকতে কিছুক্ষণ শুধু বিছানায় লুটিয়ে পড়ল। নরম বিছানা যেন সারা শরীরের ক্লান্তি গিলে নিচ্ছিল, কিন্তু ক্লান্তির সাথে মিশে আছে সমুদ্রের প্রথম দেখা পাওয়া অদ্ভুত এক উচ্ছ্বাস। মনে হচ্ছে শহরের সমস্ত কোলাহল ফেলে তারা সত্যি চলে এসেছে অন্য এক জগতে, যেখানে অপেক্ষা করছে অন্তহীন নীল আর বালির বিস্তর রাজ্য। সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একে একে নামতে শুরু করলো হোটেলের রেস্টুরেন্টে। করিডোর পেরিয়ে ঢুকতে চোখে পড়লো সমুদ্র তীরে আবহাওয়া সাজানো সেই রেস্টুরেন্ট। চারপাশে মৃদু হলুদ লাইট, কাছে জানালা দিয়ে দূরে অন্ধকার সমুদ্রের গর্জন দেখা যাচ্ছে। মাঝে মাঝে ঢেউয়ের প্রতিফলন আলো এসে পড়েছে টেবিলে। কোনায় নরম সুরে সঙ্গীত বাজছে, যা সন্ধ্যার শান্তিকে আরো গভীর করে তুলছিল। এক বড় গোলা টেবিলের সাথে একসাথে বসলো উষান, কাবির, নিবিড়, হৃদয়, শিশির, মিলি, বিথি, শিমু আর রূপকথা। সবাই আসন গ্রহণ করতেই ছোট কথোপকথন জমে উঠল। হৃদয় টেবিলে হালকা শব্দ করতে করতে বলল, খাবার কখন আসবে রে? আমার পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। নিবিড় পাশ থেকে বলে, এ আর নতুন কি, সে তো সবসময় দৌড়াতে থাকে। হৃদয় চোখ ছোট ছোট করে বলে, মানে কি বলতে চাচ্ছিস তুই? কাবির ফোন দেখতে দেখতে বলে, ও বলতে চাইছে তুই একটা খাদক। কাবিরের কথায় হাসির রোল পড়ে যায় টেবিলে। সবাই হেসে ওঠে। রূপকথার শিমু মুখ চেপে হেসে ওঠে, আর হৃদয় মুখ ভাট করে বলে, তোরা সব কয়টাই হারাম। মিলি ফোরন কেটে বলে, সেম টু ইউ ব্রো। হৃদয় কথাই না পেরে গাল ফুলিয়ে বসে থাকে। শিমু রূপকথার কানের কাছে ফিসফিস করে বলে, খাবার কখন আসবে রে? আমারও তো ক্ষুধা লেগেছে। রূপকথা হালকা হেসে বলে, চলে আসবে, একটু অপেক্ষা কর। এমন টুকটাক কথার মাঝে ওয়েটাররা একে একে খাবার এনে রাখলো টেবিলে। ধোয়া ওঠা কাঁকড়ার ফ্রাই, মশলাদার চিংড়ি ভুনা, সাথে গরম ভাত, শুটকি ভর্তা আর টক মিষ্টি চাটনি। টেবিল ভরে উঠলো কক্সবাজারের স্পেশাল সিফুডের সুবাসে।
খাবার আসতেই টেবিল যেন মুহূর্তে জমে উঠল। ধোয়া ওরা কড়াই ফ্রাই, কাঁকড়া ফ্রাই, ঝাল মশলাতে চিংড়ি ভুনা, ভাত, শুটকি ভর্তা, গন্ধের চারপাশ মমা করতে লাগলো। খাবার নামা মাত্রই সবাই যেন একেবারে হামলে পড়ল টেবিলের ওপর। হৃদয় থালা হাতে নিয়ে খাবারের ঘ্রাণ সুখে বলল, আহা, ঘ্রাণে অর্ধেক ভোজ হয়ে গেল। পাশ থেকে নিবিড় চটুল হাসি হেসে বলে উঠল, তাহলে তোর আর খেতে হবে না, তোর ভাগের টুকু আমি খেয়ে নিচ্ছি। হৃদয় সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে গর্জে উঠল, শালা, দূরে গিয়ে মর। এই কথাতেই পুরো টেবিল জুড়ে হাসির রোল পড়ে গেল। শিমু আর রূপকথা হেসে এসে একে অপরের দিকে তাকালো, আর মিলিত প্রায় হেসে চেয়ারের উপর লুটিয়ে পড়ল। শিশির হাসতে হাসতে গলা চেপে বলল, থাক নিবিড় ভাই, হৃদয় ভাইকে আর রাগাইও না, বেচারাকে খেতে দিন। পৃথিক পানির গ্লাস হাতে নিয়ে মাথা নাড়তে নাড়তে যোগ করলো, ঠিকই বলেছ, আর কিছু বলিস না দোস্ত, আমরা একেই খিদার জ্বালায় অর্ধমৃত হয়ে গেছে। দোস্ত আমার একেই খিদার জ্বালায় অর্ধমৃত হয়ে গেছে। সবাই আবারও এক দফা হেসে উঠল। তারপর একে একে থালা ভর্তি করে খাওয়া শুরু করলো। হাসির ফোয়ারার মাঝেই চামচের টুংটাং শব্দ মিলে গিয়ে মুহূর্তটা যেন হয়ে উঠল আরো প্রাণবন্ত, আরো আপন। এসব কিছুর মধ্যে উষান আগের মতোই খেয়াল রেখেছে রূপকথার সামনে গ্লাসটা ঠিকঠাক আছে কিনা, তার প্লেটে খাবার ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। রূপকথা যদিও এসব নিয়ে কিছু বলে না, তবুও তার চোখে অল্প সময়ের জন্য এক অদ্ভুত কোমলতা খেলে যায়। শিমু তখন নিজের সামনে রাখা প্রন ফ্রাইয়ের খুঁত ধরছে। এটা এত ছোট কেন, বড় সাইজ নাই নাকি? শিশির হেসে তার প্লেটে আরেকটা বড় প্রন প্রায় তুলে দিয়ে বলে, এবার শান্তিতে খা। শিমু প্রথমে মুখ ভোতা করলেও মনে মনে হাসি চেপে খেতে থাকে। মৃন্ময়ী খাবারের ফাঁকে মাঝে মাঝে তাকায় রূপকথা আর উষানের দিকে। তাদের ছোট ছোট মুহূর্তগুলো তার চোখে এড়িয়ে যায় না। হালকা একটা দীর্ঘশ্বাস গোপনে আটকে রাখে সে, তারপর জোর করে অন্য কথায় মিশে যায়। খাওয়া দাওয়া শেষ হলে সবাই একসাথে ছবি তোলে টেবিলে বসেই। কারো হাতে তখনও ঠান্ডা কোক, কারো হাতে চিকেনের লেগ পিস, কিন্তু সেই মুহূর্তটা জমে ওঠে হাসি আর উচ্ছ্বাসে। ডিনারের টেবিল ভরে উঠেছিল হাসি ঠাট্টায়। ভ্রমণের ক্লান্তি গায়ে থাকলেও একসাথে খাওয়ার আনন্দে তা কিছুটা মুছে গিয়েছিল। কিন্তু খাওয়া শেষে চেয়ারে হেলান দিতে বোঝা গেল শরীর আর এক মুহূর্ত চলতে রাজি নয়। উষান সবার দিকে তাকিয়ে বলল, চলো, আজ আর কিছু নয়, সবাই যার যার রুমে গিয়ে রেস্ট নাও, কাল সকাল থেকে ঘোরাঘুরি শুরু হবে। কেউ তর্ক করলো না, কারণ সত্যি আর কারোর শক্তি নেই, আর কারো শক্তি অবশিষ্ট নেই। শিমু হাই তুলতে তুলতে বলল, আমার তো মনে হচ্ছে বিছানায় যেতেই আর চোখ খুলবো না কাল সকালের আগে। রূপকথা হেসে তার হাত ধরে রুমের দিকে নিয়ে গেল। বেথি মিলে নিজেদের রুমে গিয়ে ব্যাগ রেখে দ্রুত শুয়ে পড়ল। মৃন্ময়ী জানালার ফাঁক দিয়ে সমুদ্র দূরের আলো ঝলমল অন্ধকারে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। ছেলেদের রুমও একই অবস্থা। কাবির আর শিশির তো দরজা বন্ধ হওয়ার আগেই বিছানায় গা এলিয়ে দিল। নিবিড় আর হৃদয় হালকা খুনসুটি করলেও কিছুক্ষণের মধ্যে চুপ হয়ে গেল। উষান শেষবারের মতো নিশ্চিন্ত হলো সবাই ঠিকঠাক রুমে ঢুকেছে কিনা। তারপর ধীরে পা টেনে নিজের রুমে ঢুকে পড়ল। ক্লান্ত দেহগুলো বিছানার স্পর্শ পেতেই গভীর ঘুমে আচ্ছন্ন হলো। সেই রাতে আর কোনো আড্ডা, গল্প কিংবা সমুদ্র দেখা হয়নি কারোর। সবাই জানতো আসল আনন্দ শুরু হবে ভোরে সূর্য ওঠার পর থেকে। কক্সবাজারের রাতের আকাশটা যেন ঝলমলে নীলচে আচ্ছাদনে মোড়া। দূরে সমুদ্র তখনও জেগে আছে। একের পর এক ঢেউ এসে ভেঙে পড়ছে বালুকণায় বালু ভালুকা বেলায়। তার গর্জনে যেন নিস্তব্ধ রাতও কেঁপে ওঠে। হোটেলের চারপাশে নরম বাতাসে ভেসে আসছে নোনতা ঘ্রাণ। দূরের আলোয় ঝিকিমিকি করছে সমুদ্র তীর। সবাই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে নিজেদের কক্ষে, কিন্তু রূপকথার চোখে ঘুম নেই। সে একা বসে আছে হোটেলের খোলা ব্যালকনিতে, গায়ে হালকা নীল সুতির থ্রি পিস, বেনি করা চুলের ফাঁক গলে সামনে কয়েকটি খুচরো চুল এসে পড়েছে কপালে। তাতে তার খেয়াল নেই, তার চোখ একেবারে সমুদ্রের গর্জনের দিকে। আবার ডায়েরির পাতায়, কোলের উপর খোলা ডায়েরি, হাতে কলম, পাতায় পাতায় জমেছে তার মনের কথা। দিনের প্রতিটি স্মৃতি, প্রতিটি অনুভব সে বন্দি করে রাখছে কাগজে। শব্দের ভেতরে লুকিয়ে থাকছে তার হাসি, তার অভিমান, তার স্বপ্ন। সমুদ্রের ঢেউয়ের মতোই সে লিখে চলেছে, থেমে না থেকে, যেন ভেতরে আবেগগুলো গোপনে কাগজে ভেসে যাচ্ছে। রূপকথাদের পাশের রুমটি ছিল উষানদের।
রাতের নীরবতা ভেদ করে সে ধীরে ধীরে নিজের রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালো। সেখান থেকে স্পষ্ট দেখা যায় রূপকথাদের ব্যালকনি। উষ্ণের দৃষ্টি হঠাৎ থেমে গেল। সে দেখল রূপকথা ব্যালকনির ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। হাঁটুর উপর রাখা ডায়েরিতে কলম চালাচ্ছে মনোযোগ দিয়ে। বাতাসে উড়ে থাকা খোলা চুলের খণ্ডাংশ কপালে লেগে আছে, অথচ সে খেয়াল করছে না কিছুই, মগ্ন নিজের জগতে। প্রথমে উষান ভ্রু খানিকটা কুঁচকে উঠল, যেন কৌতূহল মিশ্রিত বিস্ময়। কিন্তু কয়েক মুহূর্ত না যেতে সেই ভ্রু রেখা শীতল হয়ে এলো। তার চোখ ক্রমে আটকে গেল রূপকথার মুখের উপর, আর নিঃশব্দে ডুবে গেল সেই দৃশ্যে। চাঁদের আলো এসে পড়েছে রূপকথার মুখে। তার স্রোত সে শুভ্র আভা মিশে গিয়ে মুখটিকে আরো মায়াবী করে তুলছে। কোনো সাজসজ্জা নেই, কেবল স্বাভাবিক রূপেই যেন সে হয়ে উঠেছে অপার সৌন্দর্যের প্রতিমূর্তি। উষান মনে মনে বলল, এমন মুখ যা দেখলে সমুদ্র হয়তো থেমে যেতে চাইবে। কিন্তু পরক্ষণে তার বুকের ভেতর কেমন একটা হিংসার স্রোত বয়ে গেল। চাঁদের আলো এত আপন করে ছুঁয়ে যাচ্ছে তার লীলাবালিকে, কিন্তু সে সেটা পারছে না। পারছে না একটু ছুঁয়ে দিতে তার লীলাবালিকে। সে পারছে না তার লীলাবালির মুখের উপর এসে পড়া চুলগুলোর কানের পাশে গুঁজে দিতে, আর কপালের মধ্যমণিতে তার ওষ্ঠে উষ্ণ স্পর্শ এঁকে দিতে। এটা কি সে মানতে পারে? তার মনে হলো তার লীলাবালিকে ছুঁয়ে দেওয়ার অধিকার কেবল তারই, আর কেউ নয়, চাঁদের আলোও নয়। নিজের এই ভাবনায় হঠাৎ হেসে ফেলল উষান। ঠোঁট কামড়ে মৃদু হাসি চাপল, আবার হাত চালিয়ে এলোমেলো করে দিল নিজের চুল। মনে মনে বলল, আজ আমি হিংসে করছি, তাও কিনা চাঁদের আলোকে। এই কথা নিবিড় যদি শুনতো, নির্ঘাত বলতো, প্রেমে পড়ে তুই পাগল হয়ে গেছিস উষান। রাত তখন অনেকটা গভীর। চারপাশে শুধু সমুদ্রের গর্জন আর বাতাসের হাহাকার। রূপকথা ব্যালকনিতে হাঁটু মুড়ে বসে ডায়েরির পাতায় কিছু লিখছিল। হঠাৎ পাশের ব্যালকনি থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, ঘুমাওনি এখনো? কথাটা শুনে রূপকথা চমকে উঠল। চোখ তুলে তাকাতেই দেখল পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে উষান। এলো চুল বাতাসে উঠছে, কয়েকটা আঁচল এসে পড়েছে তার কপালের উপর। গায়ে হালকা ধূসর টি শার্ট, সাথে নেভি ব্লু ট্রাউজার। পকেটে হাত ঢুকিয়ে সে দাঁড়িয়ে আছে এক অবলীলায়, অথচ দৃষ্টিটা গভীরভাবে নিবদ্ধ রূপকথার উপরে। রূপকথা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। হাতে থাকা ডায়েরিটা বন্ধ করতে করতে বলল, ঘুম আসছিল না, তাই এখানে বসেছিলাম। কিছুক্ষণ থেমে আবার বলল, আর আপনি এখনো জেগে আছেন? উষান ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে উত্তর দিল, তোমার মতোই, ঘুম আসছিল না। তারপর হঠাৎ যেন মনে পড়ল কিছু, গলা নামিয়ে বলল, শিমু। রূপকথা হালকা হেসে বলল, সে রুমে এসেই ঘুমের দেশে পাড়িয়ে জমিয়েছে। উষানও হেসে উঠল রূপকথার উত্তরে। হাসির রেশ না কাটতে সে আবার গম্ভীর হলো। চোখে কৌতূহলের ঝিলিক নিয়ে জিজ্ঞাসা করলো, সেদিন মিথ্যা বলেছিলে কেন? বললে তুমি আমাদের সাথে যাচ্ছ না। রূপকথা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ব্যালকনির রেলিং এর দিকে কয়েকটা পা এগিয়ে এসে বলল, মিথ্যা তো বলিনি, বলেছিলাম রূপকথা যাচ্ছে না। কারণ টাকা জমা দেওয়ার তালিকায় আমার নাম লেখা হয়েছিল রুহানি, সেটাই বলেছিলাম। উষান দীর্ঘশ্বাস ফেলে বলল, এত রহস্যময়ী কেন তুমি? তোমাকে কেন সহজে বোঝা যায় না?